আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে হামের টিকার অভাবে প্রায় আপনার 400 সুই শিশু মারা গিয়েছেন। এই বিষয় নিয়ে আর কি কথা বলতে আসছিলাম, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। মাননীয় প্রধানমন্ত্রী, একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় তারা যদি অগ্রিম এই হামের টিকাগুলো যদি বাংলাদেশে আমদানি করত, তাহলে আজ এই 400 মতো শিশু ইন্তেকাল করতেন না। অন্তর্বর্তীকালীন সরকারের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সরকারি আমলা থেকে শুরু করে তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর সর্বশেষ কথা হলো যে এই শিশুগুলো যদি বেঁচে থাকতো, তাহলে তারা আগামী প্রজন্মের বাংলাদেশের অনেক বড় কিছু হতে পারত। কষ্ট লাগে এই জায়গাটায়, অনেক কষ্ট লাগে যে নিতে পারতাছি না যে এতগুলো শিশু হামের টিকার অভাবে এভাবে ইন্তেকাল করবেন। আর আমেরিকায় বসবাস করত ইলিয়াস হোসেন ভাই, আপনার সম্পর্কে কিছু বলতে চাই। আপনি প্রতিনিয়ত দেশের বিশেষত ভালো ব্যক্তিদের নিয়ে আপনি উল্টাপাল্টা ভিডিও বানান আপনার স্বার্থের জন্য। যারা যারা আপনার টপে পড়ে নাই তাদেরকে নিয়েই আরও বেশি সমালোচনা করেন। যারা তাদেরকে ব্ল্যাকমেল করে আপনার নিয়ন্ত্রণে কাজ করার চিন্তাভাবনা করেন। ইলিয়াস হোসেন ভাই, যদি আপনার বুকে সৎ সাহস থেকে বাংলাদেশে এসে আপনার চোখে দৃষ্টিভঙ্গিতে যাদেরকে অপরাধী মনে হয় তাদের বিরুদ্ধে কথা বলুন। আমরা কেউ আপনাকে ধরবো না, ছুঁইবো না, কিছু বলবো না। যদি বলি তখন আপনি আইনত ব্যবস্থা নেবেন। দেখি আপনার বুকে কতটুকু সৎ সাহস আমাদের মতো বাংলাদেশে থেকে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। বিহু ব্যবসা বাদ দেন, আমেরিকান ডলার কামড়ও বাদ দেন। আপনার বিশ্রী ভাষা, জঘন্য ভাষায় আমি আপনার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে পারতাম, তা বললাম না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরেকটা কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এখন বর্ষাকাল, এই বর্ষাকালে ধান অলরেডি অনেক ধানই পাকা কাঁচা রয়েছে। পাকা ধান অলরেডি গৃহস্থীরা বাড়িতে উঠে যাচ্ছে, কিন্তু গৃহস্থীরা ধান কাটার মতো দেশ গ্রামে কোনো দিনমজুরি খুঁজে পাচ্ছে না। সকল দিনমজুরি ঢাকা ফিরে আসছে। ঢাকায় এসে তারা ওই পাড়া মহল্লার থেকে আপনার এনজিওর মাধ্যমে 1000, 10, 20,000, 50,000 কি 5,000 টাকা কিস্তির মাধ্যমে তুলে তারা উদ্যোক্তা হচ্ছে। এই উদ্যোক্তার যে উদ্যোক্তা বাংলাদেশে জ্যাম সৃষ্টি করে, যেই উদ্যোক্তা বাংলাদেশের এই সামাজিকভাবে প্রত্যেকটা নাগরিককে ক্ষতি করে, সেই উদ্যোক্তা ঢাকা শহর দরকার নেই। এই উদ্যোক্তাকে তার নিজ এলাকায় তাদের এই কর্মস্থান নিশ্চিত করে তাদের নিজ এলাকায় তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবেন। ঢাকা মহানগর দক্ষিণে না হলে কমপক্ষে কমপক্ষে প্রায় 50,000 হকার রয়েছে। আপনারা প্রতি 5 বছর পর আইসা আর কত হকাররা আপনারা দোকানপাট দিবেন? আপনার গুলিস্তান এরিয়ার ভিতরে না হলে কমপক্ষে সরকারি মার্কেট 15 থেকে 20টা মার্কেট রয়েছে। এই মার্কেটগুলো একমাত্র হকারদের উদ্দেশ্যে উঠানো হয়েছে। পরে কারা দখলে নিচ্ছে, কারা দখলে খাচ্ছে, সেই সাবজেক্টে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? এখন যারা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা রাস্তার মেইন রাস্তা দখল করে উদ্যোক্তা হয়েছে, তাদের সম্পর্কে অন্তত আপনার কিছু বলার আছে। আর তাদের সম্পর্কে আপনার কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে। যত দ্রুত সম্ভব এদেরকে, এই হকারদেরকে, বিশেষ করে অটোরিক্সা চালক যারা ঢাকার শহরে পুরো ভাইরাস হয়ে গেছে এই ব্যাটারি চালিত অটোরিক্সা চালক যারা, তাদেরকে বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা করুন। তাদেরকে কর্মস্থানের জন্য ব্যবস্থা করুন খুব দ্রুত সময়ের মধ্যে। কারণ নাহলে এই ঢাকার শহর অলরেডি এমন একটা পর্যায়ে আছে, আমার জানার মধ্যে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, বিশেষ করে 2003 সালে 2002 সালে, তখন কিন্তু যখন পায়ে রিক্সা চলতো
তখনও এরকম মহামারী হয় নাই, তখনও কিন্তু এরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল রিস্কাওয়ালাদের বিরুদ্ধে। অসংখ্য রিক্সা চালক বা ঢাকায় গজিয়ে উঠছিল। আজকের কথা না, প্রায় আজকে 20 বছর আগের কথা, 20-22 বছর আগের কথা। তখন যদি এরকম গজিয়ে উঠতে পারে, এখন তো জনসংখ্যা তার তো 4 গুণ বেশি, 14 গুণ বেশি। এখন ঢাকা শহর অবস্থাটা কি একটু চিন্তা করেন। আমাদের যতই রাস্তাঘাট হোক, যতই ফ্লাইওভার হোক, যতই কিছুই হোক, যতই উন্নত হোক ঢাকার শহর, কিন্তু এই উন্নতির কোনো মূল্য নাই যদি এই হকাররা রাস্তা দখল করে উদ্যোক্তা হয়ে বসে থাকে। যত দ্রুত সম্ভব এই হকারদেরকে উচ্ছেদ করতে বলছি না, তার নিজ এলাকায় নিয়ে তাদেরকে কর্মস্থান দিয়ে তাদেরকে বাধ্যতামূলকভাবে তাদেরকে তার গ্রামে থাকতে হবে, অন্তত তাদের হাত থেকে ঢাকার শহরকে মুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ব্যবস্থাটা করবেন। সর্বশেষ একটা কথা বলি ভাই, আমি ভিডিও বানাচ্ছি দেশ ও জাতির স্বার্থে, জনগণের স্বার্থে এবং জাতির বৃহত্তর স্বার্থে, আমার দলের স্বার্থে। আমার দৃষ্টিভঙ্গিতে যেটা ভালো হয় আমি সেটা বলার চেষ্টা করি। হয়তো আমার অনেক কথা গুছিয়ে আমি বলতে পারি না, আমি আমার মতো করে কথা বলি। তাই কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কথা যদি উল্টাপাল্টা হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। কিন্তু আমার মতো যারা সামাজিকভাবে, যারা সমাজের জন্য কাজ করতে চায়, তাদের সকলের কথা বলতে হবে। কথা না বলতে পারলে কথা বলতে হবে, কারণ এই সমাজটা শুধু আমার একা না, আপনাদের সকলের এই সমাজটা, এই ঢাকার শহরটা আমাদের একার না, আমাদের সকলের ঢাকার শহর। যাদেরকে আমি বলছি যে যেই হকারদেরকে কিংবা অটো ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে কর্মস্থান করে তার নিজের এলাকায় বাধ্যতামূলক রাখার জন্য এই ঢাকার শহরটা তাদের, তারাও আসবে, তারাও ঢাকার শহর থাকবে। তাদের জন্য ব্যবস্থা করে এই ঢাকার শহরটা একটু মুক্তি দিন। এই 2.5 কোটি 2.25 কোটি মানুষ এই দক্ষিণে বসবাস করে, এই মানুষকে একটু শান্তি দিন। যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাটা করুন। আর আরেকটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় জামায়াত ও বিশেষ একটা দল তখনকার সময় আর কি, তৎকালীন সময়ের আপনার নিবন্ধন পায়নি, পরে ওই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় জোর করে তারা নিবন্ধন নিয়েছে, আমরা সবাই জানি। কিন্তু এই দুইটা দলকে সরকার এতটা ফ্যাসিলিটি দিয়েছে সারা পৃথিবীতে, এই দুটা দলকে নিয়ে সফর করে সারা পৃথিবীকে এই দুটা দলের পরিচয়টা তুলে ধরছে। কিন্তু আদৌ কিন্তু এই দুটা দল কি আদৌ সামাজিকভাবে প্রতিষ্ঠিত দল না, প্রতিষ্ঠিত দল না। গণতান্ত্রিক দল, সবার অধিকার আছে বাংলাদেশে, দল করার, গণতান্ত্রিক কথাবার্তা বলার সবারই অধিকার আছে, তারাও করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ একটা দল যেই সময়টা দলটা গঠন করছে, জুলাই শহীদের রক্তের উপরে পাড়া দিয়া, তারা কি আদৌ তারা দাবি করতে পারে তারা একটা গণতান্ত্রিক দল? এদেরকে এত ফ্যাসিলিটি দেওয়ার কারণটা কি? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গোপনীয় লাভবানের কারণেই এদেরকে এতটা ফ্যাসিলিটি দিচ্ছে। জামায়াত 1986 থেকে আজও পর্যন্ত অন্যের ঘাড়ে পাও রেখে রাজনীতি করে গেছে, এই ইতিহাস আমরা সবাই জানি। আর রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না, এই কারণেই যে এই বিষয়ে কথা বলতে গেলে নিজেরই তোমার যেন একটা অভক্তি লাগে। আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে দ্রুত সময়ের ভিতরে এই হকারদের এবং কি আপনার অটো রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালকদের, তাদেরকে নিজ এলাকায় কর্মস্থান করে তাদেরকে দ্রুত ঢাকা, অন্তত আমাদেরকে একটু মুক্ত দেন, ঢাকাকে একটু মুক্তি দেন, যে ঢাকাবাসীকে একটু মুক্ত দেন, ঠিক আছে? এদেরকে দ্রুত কর্মস্থান করে তার নিজ এলাকায় পাঠানোর ব্যবস্থা করুন। আর আরেকটা কথা, যারা 6 তারিখে, জুলাইয়ের 6 তারিখে যারা 150 টাকা দামের, 200, 250, 300 টাকা দামের শার্ট পরে, টি শার্ট পরে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করতো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিল, কিংবা যারা ভালো একটা 500, 250, 600, 2000 টাকা, 1500 টাকা দামের একটা শাড়ি পরে আপনার বিভিন্ন সামাজিকভাবে মানবাধিকারের কথা বলতো, আজকে তারা
কয়েক শত কোটি টাকার মালিক। মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়গুলোও আপনি একটু তদন্ত করে দেখবেন। আপনার কাছে অনুরোধ রইল এই বিষয়গুলো একটু তদন্ত করে দেখবেন যে তারা এত টাকার মালিক কিভাবে হলো। আপনার নাম ধরেই বলি, অন্তর্বর্তীকালীন তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার তো সুইডেনে যাওয়ার মতো কোনো ফ্যাসিলিটি ছিল না। সে ক্ষমতায় বসার 3 মাসের মাথায় আসিফ নজরুল স্যার কেন সুইডেনে গেলেন? এই কৈফিয়ত কি আপনারা আজও পর্যন্ত চাইছেন? আসিফ নজরুল স্যার গেছেন, এমনকি তার সাথে আপনার উপদেষ্টা আসিফকে নিয়ে গেছেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এমনকি পল্লী মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সে আসিফকে নিয়ে গেছিলেন সে সুইজারল্যান্ডে। এদের তো প্রবাসী মন্ত্রণালয়ের কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নাই। এরা কিসের জন্য গেছেন সুইজারল্যান্ডে? আপনি কি এই বিষয়গুলো একটু তদন্ত করে দেখবেন? আমাদের মনে তদন্ত জাগে, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে তারা এত টাকার মালিক হয়ে কোন ব্যবসায়ীর নামে, কোন ব্যবসায়ীকে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে আসছে। এই বিষয়গুলো একটু তদন্ত করবেন। তারা বিশেষ করে আগস্টের 6 তারিখ আগ মুহূর্ত তাদের পোশাক আশাক, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এইসব দেখে, আর এখনকার বর্তমান পোশাক আশাক, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখে একটু তাদেরকে জবাবদিহির তালিকায় আনবেন। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের শুভ স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।